গ্যাসের আচরণ চ্যাপ্টারের এটা তৃতীয় পর্ব। তো এখানে প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। বয়েল ও চার্লসের সূত্রের সমন্বয় সূত্র। সমন্বয় কথাটার মানে হচ্ছে যে দুটো সূত্র থেকে কোনো একটা চলরাশির রেসপেক্টে বা ভ্যারিয়েবলের রেসপেক্টে আমি রিলেট করার বা ম্যাচ করার চেষ্টা করব। তো বয়েলের সূত্রানুসারে আমরা যেটা পাই, সেটা হচ্ছে যে কোনো আয়তন, গ্যাসের আয়তন তার চাপের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় V∞ 1/p। তো এখানে টেম্পারেচার T যেটা, সেটা আর গ্যাসের যেটা ভর সেটা ধ্রুবক থাকে। ঠিক আছে, গ্যাসের ভর চার্লসের সূত্রের ক্ষেত্রেও ধ্রুবক থাকে। এটা খুব পপুলার একটা শর্ট কোশ্চেন যে চার্লসের সূত্র বয়েলের সূত্র দুটোতেই ধ্রুবক কে, তো সেটার উত্তরটা হচ্ছে গ্যাসের ভর। এবার চার্লসের সূত্র অনুসারে যদি আমরা দেখি, যেটা আমরা আগের পর্বের ভিডিওতে দেখেছিলাম, যে চার্লসের সূত্রের সঙ্গে পরম স্কেলের যে সম্পর্ক, তাতে দেখেছিলাম যে গ্যাসের যেটা আয়তন সেটা সরল সমানুপাতে পরিবর্তিত হয় পরম স্কেল এর উষ্ণতার সঙ্গে বা কেলভিন স্কেলের উষ্ণতার সঙ্গে। তো V∞ T হলে পরে এখানে M মানে গ্যাসের ভর আর P মানে গ্যাসের চাপ, P ফর প্রেসার, এরা ধ্রুবক থাকে। এইবার একই জিনিস দেখো, V এ P এর সাথে ব্যস্তানুপাতে রয়েছে V∞ 1/p। আবার একই ভ্যারিয়েবল V সে কেলভিন স্কেলের উষ্ণতা T এর সঙ্গে সরল সম্পর্কে রয়েছে। তো এক্ষেত্রে কি হবে, এই দুটোকে যদি আমি ইকুয়েশন নাম্বার 1 আর ইকুয়েশন নাম্বার 2 যদি লিখি, এটাকে যৌগিক ভেদের উপপাদ্য দ্বারা পাই। যৌগিক ভেদের উপপাদ্য দ্বারা পাই কি পেলাম, এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করতে হবে যে V কার সাথে সমানুপাতে থাকবে, যে দুটো পৃথক পৃথক রাশির সঙ্গে সমানুপাতে ছিল বা ব্যস্তানুপাতে ছিল সেই রিলেশনগুলো গুণ হয়ে যাবে। মানে 1/p আর T যদি গুণ করে দাও, এটা T/p হবে। খালি এক্ষেত্রে কি হয়ে যাবে, M, P, T সবাই পরিবর্তনশীল হয়ে যাবে, মানে সবাই চেঞ্জেবল, মানে সবার মান পৃথক পৃথক ভাবে আমি পাল্টাতে পারি, একসাথেও পাল্টাতে পারি। ঠিক আছে, ক্লিয়ার? এবার এই ভ্যারিজিয়াস তুলে ইকুয়াল টু আনতে গেলে একটা ধ্রুবক আছে K, তো K × T/p। তাহলে যদি আমি বজ্রগুণ করে দিই, PV/T ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এবার PV/T ইকুয়াল টু কনস্ট্যান্ট মানেটা যেটা বোঝা যাচ্ছে যে P পাল্টে যদি P1 হয়ে যায়, আবার পাল্টে যদি P2 হয়ে যায়, V পাল্টে যদি V1 হয়, আবার পাল্টে যদি V2 হয়, T পাল্টে যদি T1 হয়, আবার পাল্টে যদি T2 হয়। মনে রাখবে T হচ্ছে কেলভিন স্কেলে উষ্ণতা। তো তাহলে কি হয়ে যাবে, P1 V1/T1 সেটা ধ্রুবক হয়ে যাবে, P2 V2/T2 সেটাও কি হয়ে যাবে, ধ্রুবক হয়ে যাবে। তো P1 V1/T1টাও K মানে ধ্রুবক, P2 V2/T2টাও K মানে ধ্রুবক। তাহলে আমি বলতে পারি যে P1 V1/T1 ইজ ইকুয়াল টু P2 V2/T2। ওকে, তো এটাই হচ্ছে সূত্র। এই সূত্রের ওপর আমরা অঙ্ক করব। কিন্তু আমি দুটো কথা এখানে একটু বলে দিই। যদি অঙ্কে উল্লেখ করা থাকে যে স্থির চাপে, মানে চাপটা পাল্টায়নি, তাহলে P1 P2 এটাকে ছেড়ে দিয়ে V1/T1 ইকুয়াল টু V2/T2 দিয়ে অঙ্ক করব। যদি বলে স্থির আয়তনে, তাহলে V1 আর V2টাকে সরিয়ে দেবো, মানে আয়তনটা পাল্টায়নি। মানে V1 যদি x হয়, V2টাও x, ততএব এটাকে সরিয়ে দিয়ে তখন P1/T1 ইকুয়াল টু P2/T2 দিয়ে অঙ্ক করব। তো আমরা এই ভিডিওতে বেশ কিছু অঙ্ক দেখার চেষ্টা করব। অঙ্কগুলো
সাঁতরার বই এবং ছায়ার বই থেকে নেওয়ার চেষ্টা করেছি। কিছু উদাহরণ আছে, কিছু চ্যাপ্টারের অঙ্কও আছে। যেরকম এখানে বলছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে ক্যাপিটাল T1 হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা। তো 30 ডিগ্রি সেলসিয়াস তো রাখা যাবে না, ক্যাপিটাল T মানে কেলভিন স্কেলে উষ্ণতা। তাহলে 30-এর সাথে যদি 273 যোগ করে দিই, এটা হয়ে গেল 303 কেলভিন। ঠিক আছে, বলেছে 108 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তার মানে P1 হয়ে গেল 108 সেন্টিমিটার। পারদস্তম্ভটাকে পারদের চিহ্ন লিখে দিলাম Hg। ঠিক আছে, একটি গ্যাসের আয়তন হচ্ছে 256 সেন্টিমিটার, তার মানে V1টা হয়ে যাচ্ছে 256 সেন্টিমিটার কিউব। বলেছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে T2টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। তো 0 ডিগ্রি মানে হচ্ছে 0 প্লাস 273, মানে এটা হয়ে গেল 273 কেলভিন। 76 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, মানে P2টা হয়ে গেল 76 সেন্টিমিটার পারদস্তম্ভ, মানে Hg। বলেছে ওই গ্যাসের আয়তন কত হবে, মানে V2টা জানতে চেয়েছে। ঠিক আছে, এইবার আমি ফর্মুলায় ফেললাম P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এবার আমি মানগুলো বসাবো। P1 হচ্ছে 256, সরি P1 হচ্ছে তোমার 108, সরি V1 হচ্ছে 256 আর T1 হচ্ছে তোমার 303, P2 হচ্ছে 76, V2টা জানি না, T2টা হচ্ছে 273। তো আমরা যদি V2 বের করতে চাই, তাহলে এখানে কি করতে হবে? V2 বের করতে গেলে 273টা উপরে গুণ হয়ে যাবে, মানে 108 ইন্টু 256 ইন্টু 273, নিচে 76 থাকবে আর 303 থাকবে, তাই তো? তো এটা 3 দিয়ে যদি কাটি, এটা 101, এটাকে 3 দিয়ে কাটলে পরে 3 তিরিক্ষে 9, 3 6 18। ঠিক আছে, 36কে যদি 2 দিয়ে কাটি, 18 দুগুণে 36, এটাকে 2 দিয়ে কাটলে পরে 3 দুগুণে 6 8, মানে 38। আবার এটাকে 2 দিয়ে কাটলে পরে হবে 19, এটাকে 2 দিয়ে কাটলে হবে 9। এখানে কিছুই দিয়ে যাবে না আর কাটাকাটি। তো আমরা যেটা করতে পারি, এখন এটাকে পরিষ্কার গুণ করে তারপরে ভাগ করতে পারি। 19 আর 101 গুণ করে প্রথমে নিচে বসিয়ে দেব, এটা হয়ে যাবে 1919। ওপরে আছে হচ্ছে 9 গুণ 256 গুণ 273, মানে 628992। ঠিক আছে, সাধারণত এই ভাগগুলো পুরোপুরি মিলে যায়, তো এটা অনেকটাই বড় এসছে, মিলছে না। তো সেক্ষেত্রে ভাগ করে করে দেখা ছাড়া আমাদের কাছে আর কোনো রাস্তা নেই। এটা হচ্ছে 327.77। তো এটা হয়ে গেল অন্তিম আয়তন। V2টাকে অন্তিম আয়তন বলে, V1টাকে প্রাথমিক আয়তন বলে। তাহলে অন্তিম আয়তন হয়ে গেল 327.77 সেন্টিমিটার কিউব, বা এটাকে অনেকে সিসিও লেখে। ঠিক আছে, এইবার যে অঙ্কটা রয়েছে সেটা হচ্ছে যে 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মানে T1 হয়ে গেল 27 ডিগ্রি। 27 ডিগ্রি মানে হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 27-এর সঙ্গে 273 যোগ করে দেব, মানে এটা হয়ে গেল 300 কেলভিন।
375 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তার মানে P1 হয়ে গেল 375 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপটাকে পারদের চিহ্ন HG লিখছি, ঠিক আছে। আর কি বলেছে, বলেছে ওই গ্যাসের আয়তন হচ্ছে V1, তার মানে V1টা এই প্রাথমিক আয়তন বলেই দিয়েছে, আমি এখানে লিখে নিই V1 হচ্ছে প্রাথমিক আয়তন। এই অঙ্কটাতে অনুপাত বের করতে বলেছে V1 আর V2, তো প্রাথমিক আয়তন অন্তিম আয়তন এটাই বলবে, এর বাইরে আর কিছু বলার কোনো সুযোগ নেই। T2 বলছে 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, তো 17 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 17 প্লাস 273 করে আমাদেরকে নিয়ে যেতে হবে কেলভিনে, মানে এটা হয়ে গেল 290 কেলভিন। 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপে, তার মানে P2টা হয়ে গেল 70 সেন্টিমিটার পারদস্তম্ভের চাপ, এবং V2 যেটা সেটা হয়ে গেল অন্তিম আয়তন। V2 হচ্ছে অন্তিম আয়তন। এইবার আমরা ফর্মুলায় ফেলে দেবো P1 V1 বাই T1 ইজ ইকুয়াল টু P2 V2 বাই T2। এই জায়গাটায় সবাই একটা বুদ্ধি অ্যাপ্লাই করব, যে V1 আর V2-র অনুপাত চেয়েছে, তাই V1 এর নিচে V2টাকে নামিয়ে নেব, ওকে। তাহলে P2-র সাথে T1 গুণ হয়ে যাবে, আর P1 এর সাথে T2-র গুণ হয়ে যাবে। এইবার খালি মানগুলো বসিয়ে কাটাকাটি করলে আমরা অনুপাত বের করে ফেলতে পারবো। P2টা আছে 70, T1 আছে 300, আবার P1 আছে 375, P1 আছে 375 আর T2টা তোমার বলে দিয়েছে 290, ওকে। প্রথমে তো এই 0 আর 0 কেটে দিলাম, ঠিক আছে। 25 দিয়ে যদি এটা কাটি, 25 একে 25, 5 25 125, ঠিক আছে। এটাকে 25 দিয়ে কাটলে পরে 25 একে 25, 25 দুগুণে 50, ঠিক আছে। আবার 3 দিয়ে কাটলে এটা 4 হবে, এটা 3 দিয়ে কাটলে 5 হবে, ঠিক আছে। আর কিছু দিয়ে কাটা যাচ্ছে না, তাহলে V1 ইস্টু V2 যেটা হবে সেটা হচ্ছে 4 7 28 ইস্টু 5 নং 45-এর 5, হাতে রইল 4, 5 দুগুণে 10 আর 4-এ 14, মানে 28 ইস্টু 145, এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। নেক্সট অঙ্কতে আমাদের আছে কোন তাপমাত্রায় মানে কোন তাপমাত্রা না, কোনো তাপমাত্রায়, মানে এখানে T1টা বলে দেয়নি, আমি সেটাকে X বলে ভাবছি। 760 মিলিমিটার পারদস্তম্ভ, তার মানে P1টা হচ্ছে 760 মিলিমিটার পারদস্তম্ভের চাপ HG। কোনো গ্যাসের আয়তন হচ্ছে তোমার V1, সেটা হচ্ছে 100 সেন্টিমিটার কিউব, তাই তো। এবার বলছে একই তাপমাত্রায়, মানে T2, একই তাপমাত্রা মানে এটাও X, কোন চাপে, মানে P2টা জানতে চেয়েছে। আয়তন হচ্ছে V2টা হচ্ছে তোমার 150 সেন্টিমিটার কিউব, তো এখানে T এর কোনো ভূমিকা নেই, তার মানে Tটা ছেড়ে এটা P1 V1 ইকুয়াল টু P2 V2 দিয়ে অঙ্কটা হয়ে যাবে। নিচে T1 আর T2টা সমান ছিল, তো P1 হচ্ছে 760, V1 হচ্ছে 100, P2 হচ্ছে জানি না, V2 হচ্ছে 150, তাহলে তোমার P2 হয়ে গেল 760 ইন্টু 100, নিচে নেমে যাবে 150, 50 দিয়ে কাটো, 50 দুগুণে 100, 50 দিয়ে কাটো, এটা 3 হবে, তাহলে P2 হয়ে গেল তোমার 0, 6 দুগুণে 12 2, হাত রইল 1, 7 দুগুণে 14 আর 1 15, নিচে 3, ভাগ করে দাও, 15 20, এটা 3 5 15, 2 যাচ্ছে না, 0 আসবে, তবে 0 বসবে, 3 6 18, 2, মানে এটা 0.66 চলতে থাকবে, ঠিক আছে। তার মানে এটা হয়ে গেল 506.66 মিলিমিটার পারদস্তম্ভের চাপ। তাহলে কোন চাপে এটা 150 সেন্টিমিটার কিউব হবে? 506.66
মিলিমিটার এইচজির চাপে হবে। এর পরের যে অঙ্কটা আছে সেটা হচ্ছে যে 27 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, মানে T1টা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, তো 27-এর সাথে 273 যোগ করে দিলে কেলভিনে চলে গেল, মানে এটা হয়ে গেল 300 কেলভিন। নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন মানে V1 বলে দিয়েছে 500 সেন্টিমিটার কিউব। স্থির চাপে মানে চাপটা লেখার আর দরকার নেই। কোন উষ্ণতায়, মানে T2টা জানতে চেয়েছে। ওই গ্যাসের আয়তন দ্বিগুণ হয়ে যাবে, V2টা ডবল হয়ে যাবে। কার ডবল? প্রাথমিক আয়তনের, মানে 500 ডবল হয়ে গেল, মানে 2 দিয়ে গুণ করে 1000 সেন্টিমিটার কিউব হয়ে গেল, তাই তো? তো P1 V1 বাই T1 না লিখে শুধু V1 বাই T1 ইকুয়াল টু V2 বাই T2 লিখবো। কেন? কারণ চাপটা স্থির আছে। তো V1 500, T1 300, আবার V2টা হচ্ছে 1000, T2টা বের করতে হবে। তাহলে 500 দিয়ে 1000কে কাটো 2, এখানে কিছু নেই মানে 1, তাহলে T2 হয়ে গেল 300 দুগুণে 600 কেলভিন। তো নির্ণেয় অন্তিম উষ্ণতা, ডিগ্রিতে বের করতে হবে, কারণ অঙ্কতে ডিগ্রি বলা ছিল। আমি কেলভিনে নিয়ে গিয়ে সূত্রতে প্রকাশ করার জন্য অঙ্কটা করেছি। এখান কেলভিন থেকে আবার 273 বিয়োগ করলে পরে 327 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল এটার অন্তিম উষ্ণতা। ঠিক আছে, এইবার এর পরের অঙ্কটা করছি। বলছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে T1টা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস, তো এটাকে কেলভিনে নিয়ে গেলে 273 যোগ হয়ে গেল, মানে 273 কেলভিন। 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, মানে P1 হয়ে গেল 50 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ। নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন হচ্ছে V1, সেটা হচ্ছে 800 সিসি, সিসি মানে সেন্টিমিটার কিউব। 800 সিসি হলো। এবার বলেছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, মানে পরবর্তী উষ্ণতাটা T2, সেটা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস। তাহলে 27-এর সাথে যদি আমি 273 যোগ করে দিই, এটা হয়ে গেল 300 কেলভিন। 75 সেন্টিমিটার পারস্তম্ভের চাপে, মানে P2 হয়ে গেল 75 সেন্টিমিটার পারস্তম্ভ, এই জন্য HG লিখে দিই। ওই গ্যাসের আয়তন কত হবে, মানে V2টা জানতে চেয়েছে। ওই সেম ফর্মুলায় ফেলবো, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তো P1 হচ্ছে 50, V1 হচ্ছে 800, T1 হচ্ছে 273, P2 হচ্ছে তোমার 75, V2টা জানি না, T2 হচ্ছে 300। তো তাহলে V2 বের করতে গেলে 50 ইন্টু 800-র সাথে 300টা গুণ হয়ে যাবে, এবং 273-এর সাথে 75টা গুণ হয়ে যাবে। ওকে, 25 দিয়ে কাটো, 25 দুগুণে 50, 3 25 75, 3 দিয়ে কাটো, এটা 100। তার মানে 800 আর 100 হয়ে গেল 80,000 বাই 273। এটাকে ভাগ করে দেখতে হবে। এটা হয়ে গেল 293.04। তো সুতরাং অন্তিম আয়তন হচ্ছে 293
293.04 সিসি। এবার বলছে স্থির চাপে মানে চাপটা পাল্টাচ্ছে না, P1 আর P2টা পাল্টাচ্ছে না। বলছে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসকে 0°C থেকে, তো T1টা হচ্ছে 0°C, তার সাথে যদি 273 যোগ করে দিই কেলভিনে চলে গেল 273 কেলভিন। গ্যাসের আয়তন তখন হয়ে গেল V1। V1টাকে বলা যায় প্রাথমিক আয়তন। এবার বলছে যে পরে উষ্ণতা করে দিলাম 546°C। তো 546-এর সাথে 273 যোগ করব, তাহলে এটা হয়ে যাবে 6 আর 3 9, 7 আর 4 11, 1 হাতে রইল 1, 2 আর 1 3, 3 আর 5 8, 819 কেলভিন। তো V2টা হয়ে গেল অন্তিম আয়তন। জানতে চেয়েছে প্রাথমিক আয়তন এবং অন্তিম আয়তনের অনুপাতটা কি হবে। তো চাপটা স্থির, তো চাপটা ছেড়ে দিলে V1/T1 = V2/T2। তো V1টার নিচে আমি যদি V2টাকে আনি তাহলে T1 এর নিচে T2 থাকছে। এবার খালি মানগুলো বসিয়ে দিলেই হয়ে যাবে। T1 হচ্ছে 273, T2 হচ্ছে 819। এটাকে কাটলে পরে 273 দিয়ে কেটেছি 1:3 হবে। 819কে যদি আমি ভাগ করি 273 দিয়ে, এটা 3 হয়, তাহলে V1:V2 হচ্ছে 1:3। এটা হচ্ছে অ্যান্সার। তো আর একটা অঙ্ক করে শেষ করব, সেটা হচ্ছে 0°C উষ্ণতায়। তাহলে T1 হচ্ছে 0°C। তো 0-র সাথে 273 যোগ করলে পরে তবে এটা কেলভিনে যাবে। আমরা ফর্মুলায় বসানোর জন্য সেলসিয়াসকে কেলভিনে নিয়ে যাব। বলেছে একটা নির্দিষ্ট ভরের গ্যাসের চাপকে দ্বিগুণ করে দিলাম, মানে P1টা যদি P হয় তাহলে P2টা হবে 2P, মানে চাপটা দ্বিগুণ করে দিয়েছে এবং আয়তনটা অর্ধেক করে দিয়েছে। মানে V1 যদি V হয় তাহলে V2 হবে অর্ধেক মানে V/2। তাহলে গ্যাসের অন্তিম উষ্ণতা কত হবে, T2টা কত হবে জানতে চেয়েছে। তো ফর্মুলায় ফেলে দেবো P1V1/T1 = P2V2/T2। তো P1 হচ্ছে P, V1 হচ্ছে V, T1 হচ্ছে 273, আবার P2 হচ্ছে 2P, V2 হচ্ছে V/2। তাহলে T2টা জানতে চেয়েছে। তো এখানে 2 আর 2 ক্যান্সেল করলাম, P কেটে যাচ্ছে, V আর V কেটে যাচ্ছে। তো দুদিকেই 1 1 রয়েছে, যদি বজ্রগুণ করে দিই তাহলে T2 হয়ে যাবে 273, মানে 273 বলতে এটা কেলভিন। তো সুতরাং অন্তিম উষ্ণতা হচ্ছে এই 273 কেলভিন থেকে 273 মাইনাস করে দিলে ডিগ্রিতে চলে যাবে। এটা হয়ে গেল 0°C, মানে প্রাথমিক উষ্ণতার অন্তিম উষ্ণতার মধ্যে কোনো চেঞ্জ হয়নি। ঠিক আছে, তো এইটুকুই থাকুক আজকের ভিডিওতে। এরপরে আমরা অ্যাভোগাড্রো প্রকল্প এবং মোল সংখ্যা রিলেটেড অঙ্কগুলো করলে পরে চ্যাপ্টারটা মোটামুটি র্যাপ আপ করা যাবে।